স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমাদের একদম নতুন একটা চ্যাপ্টার নাম্বার 4, নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো আমরাও এখানেও শর্ট সিলেবাস ফলো করব চ্যাপ্টার 4 এর জন্য। তো চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তন, আজকে আমরা প্রথম লেকচার পড়ব। প্রথম লেকচার আমরা আজকে দেখব গ্রিন কেমিস্ট্রি সম্পর্কে। আচ্ছা, তো প্রথমে প্রশ্ন আসে যে ভাই গ্রিন কেমিস্ট্রি এই জিনিসটা কি? লিখো স্যার সবাই একটু করে, গ্রিন কেমিস্ট্রি। গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন, এই সবুজ রসায়ন জিনিসটা কি? এই গ্রিন কেমিস্ট্রি কনসেপ্টটা কিন্তু ডেভেলপ করছে তোমার হচ্ছে যে কি অত বেশি সময় হচ্ছে না, এটা হচ্ছে যে কি লাস্ট তোমার 150 থেকে 200 বছর মতো হচ্ছে এই কনসেপ্টটা মোটামুটি সাস্টেইন করতেছে। তো কনসেপ্টটা কি? এটার মেইন কনসেপ্ট হচ্ছে কি? মেইন কনসেপ্ট হচ্ছে কম পরিমাণ বর্জ্য উৎপন্ন করে, কম পরিমাণ বর্জ্য উৎপন্ন করে রাসায়নিক প্রক্রিয়া চালানো। শেষ। তাহলে গ্রিন কেমিস্ট্রির একটা মেইন নীতি আছে। মেইন নীতিটা কি? তারা করবে কি, তারা সেখানে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক প্রক্রিয়া চালাবে এবং রাসায়নিক প্রক্রিয়ার ফলে সেখানে সবসময় তারা ট্রাই করবে কি উৎপন্ন করতে? কম পরিমাণ বর্জ্য উৎপন্ন করতে। এটাই হচ্ছে মোটামুটি গ্রিন কেমিস্ট্রির মেইন কাহিনী। এটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রির মেইন কাহিনী। আরো সুন্দর করে বলতে গেলে কম পরিমাণ বর্জ্য মানে কি? আমরা চাইবো আমাদের যে রাসায়নিক প্রক্রিয়াটা আছে, এই রাসায়নিক প্রক্রিয়াটা যেন কি হয়? অধিক পরিবেশ বান্ধব হয়। কি হয়? অধিক পরিবেশ বান্ধব হয়। এটাই হচ্ছে যে কি আমার মূলত গ্রিন কেমিস্ট্রি বা গ্রিন কেমিস্ট্রির পিছনের কনসেপ্ট। আমাদের ডে টু ডে লাইফে এখন কি হচ্ছে? এখন বিভিন্ন ধরনের কি বলে ঘটনা ঘটতেছে। যেমন হচ্ছে আমাদের মেরু অঞ্চলগুলোতে কি হচ্ছে? মেরু অঞ্চলগুলোতে বরফ কিন্তু গলে যাচ্ছে, মেরু অঞ্চল থেকে বরফ গলে যাচ্ছে। তারপরে হচ্ছে যে কি আমাদের দিনকে দিন পরিবেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আমাদের পরিবেশের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাটা কিন্তু বেড়ে যাচ্ছে। এছাড়াও আরো অনেক ধরনের কাহিনী ঘটতেছে, যেগুলো হচ্ছে সবগুলো আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল। তো এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে অনেক ধরনের কাহিনী কিচ্ছা হচ্ছে, আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, আমাদের অনাবৃষ্টি হচ্ছে, খরা হচ্ছে। তো এই সবগুলো জিনিসকে মাথায় রেখে যারা সায়েন্টিস্ট বা যারা হচ্ছে কেমিস্ট, তারা কি করছে? এই গ্রিন কেমিস্ট্রি নীতিটা নিয়ে আসছে, যেখানে তারা বলতেছে কি তারা যে কোনো ধরনের কেমিক্যাল অ্যাক্টিভিটিস করবে এবং সেই অ্যাক্টিভিটিসটা হইতে হবে কি অধিক পরিমাণ পরিবেশ বান্ধব। তো পরিবেশ বান্ধব হওয়ার মেন রিজনটা কি? সেখানে আমরা কি করব? সব থেকে কম পরিমাণে বর্জ্য উৎপন্ন করব। একটা কথা মাথায় রাখবা, যখনই কোনো একটা প্রক্রিয়া চলবে, তখন সেখানে হচ্ছে মাস্ট কি তৈরি হবে? তখন সেখানে মাস্ট বর্জ্য তৈরি হবে। এটা মাস্ট। তাহলে এখন যেহেতু আমি জানি কোনো একটা প্রক্রিয়া চালালেই বর্জ্য তৈরি হবে, তাহলে আমার কাজ কি? সে বর্জ্যের পরিমাণটা কি করায় ফেলা? কমাই ফেলা, বা এই বর্জ্যের পরিমাণটা কি করা? নিয়ন্ত্রণে রাখা। এটা হচ্ছে যে কি আমার মেইন কাজ। আর এই মেইন কাজটা করে আমার কোন নীতিতে? গ্রিন কেমিস্ট্রির নীতিতে। তাহলে এটাই হচ্ছে আমাদের মেইন গ্রিন কেমিস্ট্রির কথা। আচ্ছা স্যার, এতটুকু পর্যন্ত একটু করে বলো, সবাই আমরা বুঝতে পারছি কিনা? ও, হ্যাঁ স্যার। ওকে ডান। তাইলে আমরা এতটুকু পর্যন্ত সুন্দর মতো বুঝে ফেলছি। তো এখন আমরা চলে যাই, তাইলে দেখি যে এই যে গ্রিন কেমিস্ট্রির কথাটা বলতেছে, গ্রিন কেমিস্ট্রির কথাগুলা টোটাল হচ্ছে গ্রিন কেমিস্ট্রির নীতি 12টা টোটাল নীতি আছে। টোটাল কয়টা নীতি আছে? 12টা নীতি আছে। আমরা আসো এই 12টা নীতি একটু করে দেখে আসি।
তো দেখো এখানে লেখা হচ্ছে কি গ্রিন কেমিস্ট্রির টোটাল 12টি মূল মন্ত্র আছে, এগুলা লেখার দরকার নাই, জাস্ট শুনে শুনে যাও, ওগুলো আমাদের বইতেও আছে। হ্যাঁ, এখান থেকে সবগুলো নিতে ইম্পর্টেন্ট না, জাস্ট আমি তোমাদেরকে বলে বলে যাই। তো এখানকার গ্রিন কেমিস্ট্রির মূল মন্ত্র, প্রথম মূল মন্ত্র দেখো স্যার, প্রথম মূল মন্ত্রটা কি বলতেছে, সেটা হচ্ছে কি বর্জ্য পদার্থ রোধকরণ। এটা আমরা একটু আগে বলছিলাম, অর্থাৎ আমি কেমিক্যাল প্রসেস যেগুলা করব, এক নাম্বারটার ব্যাখ্যা কি, এক নাম্বারটার ব্যাখ্যা হচ্ছে আমি কেমিক্যাল প্রক্রিয়া যেগুলা করব, আমি রাসায়নিক প্রক্রিয়া যেগুলা করব, আমার রাসায়নিক প্রক্রিয়াতে কি হইতে হবে, রাসায়নিক প্রক্রিয়াতে অলওয়েজ আমার কি করতে হবে, বর্জ্যটা কি করতে হবে, কমাতে হবে, বর্জ্যটা কি করতে হবে, কমাতে হবে। আচ্ছা, তো এখন বর্জ্য পদার্থ কোনো একটা বিক্রিয়ায় কম কি কম না, কোনো একটা বিক্রিয়ায় বর্জ্য পদার্থ কম কি কম না সেটা বোঝার একটা উপায় আছে, সেটা কি, সেটাকে বলা হয় ই ফ্যাক্টর। এটাকে বলা হয় কি ফ্যাক্টর, ই ফ্যাক্টর। ই ফ্যাক্টরের মানে কি হচ্ছে স্যার, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। তাহলে এক নাম্বার ব্যাখ্যা কি স্যার, ওই বর্জ্য পদার্থ রোধকরণ। তো কোন একটা বিক্রিয়ায় বর্জ্য পদার্থ কমতেছে কি বাড়তেছে ওইটা আমি বুঝতে পারবো কি দিয়ে, ওটা বোঝা যায় একটা ফ্যাক্টর দিয়ে। লিখে নাও, তার নাম হচ্ছে ই ফ্যাক্টর, তার নাম হচ্ছে কি ফ্যাক্টর, ই ফ্যাক্টর। আচ্ছা, তাহলে এখন আমরা ই ফ্যাক্টরটা একটু দেখে নিই। স্যার তোমরা এই যে জাস্ট এই পার্টটা আছে, দাঁড়াও এটা আমি এখানে কাট করে ফেলি, তো তার আচ্ছা, তাহলে স্যার দেখো আমরা এখানে কি করতেছি, ই ফ্যাক্টরটা একটু করে দেখি যে ই ফ্যাক্টর কাকে বলে। স্যার দেখো ই ফ্যাক্টরকে বলা হয় এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এবং এটার একটা সূত্রের মতো আছে, সেটা কি দেখো কেমনে বের করা হয়। আমার কোনো একটা বিক্রিয়া কি হয়, আমি জানি কোনো একটা বিক্রিয়া আমার কে থাকে, একটা বিক্রিয়ক থাকে, বিক্রিয়ক থেকে কে কে উৎপন্ন হয়, বিক্রিয়ক থেকে উৎপন্ন হয় আমার কাঙ্ক্ষিত উৎপাদ থাকবে, প্লাস কি থাকবে, আমার কিছু ওই বাই প্রোডাক্ট থাকবে, অর্থাৎ কি এক্সট্রা কিছু জিনিস থাকবে। তো এখন এই উৎপাদ প্লাস এক্সট্রার মধ্যে কিছু পরিমাণ জিনিস থাকে যেগুলো হচ্ছে যে কি আমার আনওয়ান্টেড, যেগুলোকে আমি কি বলতেছি, বর্জ্য। তাহলে দেখো স্যার কি লেখা আছে, ইফেক্টর সমান কি, ইফেক্টর সমান হচ্ছে মোট বর্জ্যের মোলার ভর, মোট বর্জ্যের মোলার ভর ডিভাইডেড বাই সমস্ত উৎপাদের মোলার ভর। লিখে নাও স্যার, ইফেক্টর সমান কি মোট বর্জ্যের মোলার ভর ডিভাইড বাই সমস্ত উৎপাদের মোলার ভর। অর্থাৎ এখানে আমরা কি করব, মোলার ভরটাকে নেব, এখানে আমরা মোলার ভরটাকে নেব, মানে মোল সংখ্যায় কনভার্ট করে সে ভরটাকে আমরা এখানে নেব। আচ্ছা, এটা গেল আমার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ওকে স্যার এটা মানে কেমনে কাজে লাগায়? এটা স্যার আমরা আজকে কয়েকটা ম্যাথ করব, কয়েকটা ম্যাথ যখন করব তখন স্যার আমরা বুঝে যাব যে ই ফ্যাক্টরটা কেমনে কাজে লাগায়, আমরা আসবো এগুলাতে। আচ্ছা, তাহলে এক নম্বরের ব্যাখ্যা আমরা পড়ে ফেলছি নীতি। এরপর দেখো স্যার 2 নাম্বার নীতির ব্যাখ্যা। 2 নাম্বার বলতেছে কি সর্বোচ্চ অ্যাটম ইকোনমি পাইতে হবে। তো এখন প্রশ্ন জাগে যে ভাই অ্যাটম ইকোনমি এই জিনিসটা কি, এখন আমার জানতে হবে একটা জিনিস, সেটা কি অ্যাটম ইকোনমি এই জিনিসটা কি। দেখো স্যার দেখো অ্যাটম ইকোনমি এটাকে ডিফাইন করা হচ্ছে এভাবে, কাঙ্ক্ষিত উৎপাদের মোলার ভর ডিভাইডেড বাই সমস্ত উৎপাদের মোলার ভর। অর্থাৎ আমি যখন কোনো একটা বিক্রিয়া করব, আমার কে থাকবে, বিক্রিয়ক থাকবে, বিক্রিয়ক থেকে বিক্রিয়া করে কে কে তৈরি হবে, আমার উৎপাদ তৈরি হবে। এখন আবার উৎপাদও দুই ক্যাটাগরির, ধরো আমি বললাম যে একটাকে বললাম উৎপাদ 1 আর একটাকে বললাম আমি উৎপাদ 2। ধরো কথার কথা, আমি আমি ধরো কি বলতে যাচ্ছি তোমাকে, ধরো আমি তোমাকে বললাম আমি তৈরি করতে যাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম কার্বনেট থেকে। দেখো আমি ধরো ক্যালসিয়াম কার্বনেট থেকে কি তৈরি করতে চাচ্ছি, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে যাচ্ছি। তাহলে এখন ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমি হিট দিই, তৈরি হয় কি ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। এখন তুমি বলো স্যার তুমি কি চাচ্ছ, তুমি কি স্যার কার্বন ডাই অক্সাইড তৈরি করতে চাচ্ছ, না, আমি চাচ্ছি কি তৈরি করতে, আমি চাচ্ছি তৈরি করতে যেন আমার এখান থেকে কি তৈরি হয়, ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। তাহলে এই যে ক্যালসিয়াম অক্সাইড আছে, ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে আমার উৎপাদ 1 আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমার কি উৎপাদ 2। তো ক্যালসিয়াম অক্সাইড এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত, তাই এইখানে আমি ক্যালসিয়াম অক্সাইডের কি বসাবো,
মোলার ভর বসাবো, আর সমস্ত উৎপাদের মোলার ভর, তার মানে কি উৎপাদ 1 আর উৎপাদ 2 এই দুইটার কি লাগবে স্যার, টোটাল ভর লাগবে। আর এখানে কার্বন ডাইঅক্সাইডকে আমি ট্রিট করতে পারি কি হিসেবে জানো, এখানে কার্বন ডাইঅক্সাইড ট্রিট করতে পারি অ্যাজ এ বর্জ্য, কি ট্রিট করতে পারি, অ্যাজ বর্জ্য। আর এটাকে আমি কি ট্রিট করতে পারি, কাঙ্ক্ষিত উৎপাদ। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ। লিখে নাও স্যার একটু কষ্ট করে। স্যার এতটুকু পর্যন্ত লেখা হলে একটু করে বলিও। আচ্ছা স্যার, তাইলে হয়ে গেছে আশা করি। এখন একটা জিনিস আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমার অ্যাটম ইকোনমিটা কি বোঝায়, অ্যাকচুয়ালি আমার ই ফ্যাক্টরটা কি বোঝায়। স্যার আমি যদি সূত্রের দিকে তাকাই, দেখো স্যার আমি যদি সূত্রের দিকে তাকাই, কাট কপি পেস্ট করে নিয়ে আসি এখানে। এই পাশে রাখলাম ই ফ্যাক্টরকে, আর এই পাশ থেকে এটা অ্যাটম ইকোনমিটা কাট করে নিয়ে আসি। স্যার অ্যাটম ইকোনমিতে 100% হ্যাঁ স্যার, অ্যাটম ইকোনমি যেহেতু এটা হচ্ছে, এটা আমাদের একটা অনুপাত, আমরা বলবো তুমি এখানে একটা 100 গুণ করতে পারো, নাও পারো, সমস্যা নেই। এটা হচ্ছে জাস্ট অনুপাত বোঝানোর জন্য বা পার্সেন্টেজ দেখানোর জন্য আমরা গুণ করি 100 টাকা। আচ্ছা তার একটু করে কন্ট্রোল ভি, ওকে। এখন স্যার একটু করে তুলনা করি আমরা ই ফ্যাক্টরকে এবং অ্যাটম ইকোনমিকে। টাইটেল লাগাও স্যার, উপরে উপরে টাইটেল লাগাও, অ্যাটম ইকোনমি ও ই ফ্যাক্টরের তুলনা। অ্যাটম ইকোনমি ও ই ফ্যাক্টরের তুলনা লিখো স্যার, টাইটেল লাগাও। আমরা এখন এই দুইটা জিনিসকে স্যার একটু করে তুলনা করব। স্যার দেখো তাইলে আমার এখানে কি হচ্ছে, স্যার অ্যাটম ইকোনমি দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়। স্যার দেখো তো অ্যাটম ইকোনমি স্যার উপরে আমার কি আছে, লবের মধ্যে দেখো স্যার কে আছে, দেখো তো স্যার লবের মধ্যে আছে আমার কাঙ্ক্ষিত উৎপাদের মোলার ভর। মানে আমার অ্যাটম ইকোনমি কিসের কথা বলে, আমার উৎপাদের কথা বলে। কিসের কথা বলে, অ্যাটম ইকোনমি উৎপাদের কথা বলে। আর ইফেক্টর দেখো তো স্যার উপরে আছে কি, মোট বর্জ্যের মোলার ভর ডিভাইডেড বাই সমস্ত উৎপাদের মোলার ভর। তার মানে ইফেক্টর আমাকে কথা বলে কিসের, ইফেক্টর আমাকে কথা বলে কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে লিখতে পারি আমার ই ফ্যাক্টর কথা বলে আমাকে কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে সেটা। তো এখন বলো তো, আমি এখানে বলতে পারি অ্যাটম ইকোনমি কি জিনিস, আমি বলতে পারি অ্যাটম ইকোনমি হচ্ছে উৎপাদের সফলতা, অর্থাৎ উৎপাদ কি বেশি উৎপন্ন হবে, কাঙ্ক্ষিত উৎপাদ কি বেশি উৎপন্ন হবে নাকি উৎপাদ কম উৎপন্ন হবে। উৎপাদ বেশি নাকি উৎপাদ কম, এই জিনিসটা ডিপেন্ড করে আমার অ্যাটম ইকোনমির উপরে। অ্যাটম ইকোনমি মানে কি, অ্যাটম হচ্ছে যে কি আমার পরমাণু, ইকোনমি হচ্ছে যে মানে কি তোমার কি অর্থনীতি, অর্থাৎ পরমাণুর অর্থনীতি। তো যে বিক্রিয়াগুলো পাচ্ছি সেই বিক্রিয়া থেকে আমি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছি কিনা, এটাকে তুমি আরো বলতে পারো এটা হচ্ছে যে কি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে কিনা, এখানে এখানে আমি অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে কিনা। এই দুইটা জিনিস চেক করা হয় কিসে স্যার, আমার অ্যাটম ইকোনমিতে, যে অর্থনৈতিকভাবে কি আমি মোটামুটি ভালোভাবে লাভবান হচ্ছি, অথবা আমার উৎপাদের সফলতাটা কেমন বা উৎপাদ কি হারে উৎপন্ন হচ্ছে। এখন চলে আসি একটু করে ই ফ্যাক্টরের দিকে। স্যার দেখো তো ই ফ্যাক্টরে কি বলতেছে, ই ফ্যাক্টরটা আমার বলে যে বর্জ্যের পরিমাণটা। স্যার বলো তো তাইলে আমি বলতে পারি না যে কোনো একটা বিক্রিয়াতে বর্জ্য কম উৎপন্ন হচ্ছে, তার মানে কি সেটা বেশি পরিবেশ বান্ধব হবে না। ইয়েস, আমরা এটাও বলতে পারি। তার মানে ই ফ্যাক্টর দ্বারা অ্যাকচুয়ালি আমরা কি বুঝাই, বিক্রিয়াটা বা প্রক্রিয়াটাকে পরিবেশ বান্ধব হচ্ছে কি হচ্ছে না। ই ফ্যাক্টর দ্বারা সেটা জানা যায় যে পরিবেশ বান্ধব হচ্ছে কি হচ্ছে না, অথবা আমার বর্জ্য কি
বর্জ্যের পরিমাণ সম্পর্কে আমরা জানতে পারি যে বর্জ্যের পরিমাণ কি কম না বর্জ্যের পরিমাণ বেশি। আমরা এই দুটো জিনিস এখান থেকে জানতে পারি। আচ্ছা, এখন বলতে পারো ভাই ধরেন আমার ই ফ্যাক্টরের মানটা উচ্চ বা ই ফ্যাক্টরের মানটা বেড়ে গেছে, তাহলে ই ফ্যাক্টরের মানটা বাড়লে আমি কি বলতে পারি? স্যার দেখো তো আমার ই ফ্যাক্টর ডিপেন্ড করে কিসের উপরে? মোট বর্জ্যের মোলার ভর। আরো সুন্দর করে বলতে গেলে মোট বর্জ্যের ভরের উপর ডিপেন্ড করে কিনা বলো। তার মানে যদি আমার বর্জ্য পদার্থ বেড়ে যায়, যদি আমার বর্জ্য পদার্থ বেড়ে যায় তাহলে ই ফ্যাক্টর কি হবে? বেড়ে যাবে। যদি আমার ই ফ্যাক্টর বেড়ে যায় তাহলে সেখানে কি হবে? সেটা পরিবেশ বান্ধব কম হবে। সেটা কি হবে? পরিবেশ বান্ধব কম হবে। লিখে নাও স্যার। তাহলে আমরা কি পেলাম? ই ফ্যাক্টর বেড়ে গেলে বর্জ্যের পরিমাণ বেড়ে যাবে আর সেটা পরিবেশ বান্ধব কম হবে। তো এটাকে বলা হয় কম সবুজ হবে বা কম গ্রিনার হবে, এটাও বলা হয়। আচ্ছা, তাহলে দেখো তাহলে এখন এটার উল্টাটা কি হবে? আচ্ছা দাঁড়াও, এটা একটু করে সুন্দর করে লিখে দিই। দাঁড়াও, এটা একটু করে এক লাইনে সুন্দর করে লিখে দিই। দেখো তাহলে কি বললাম স্যার? ই ফ্যাক্টরের মান যদি বেড়ে যায় তাইলে আমার কি হবে? বর্জ্যের পরিমাণ কি হবে স্যার? বর্জ্যের পরিমাণও বেড়ে যাবে। তাহলে সেটা কি হবে? পরিবেশ বান্ধব হবে না, এটা পরিবেশ বান্ধব কম হবে। মানে কি? কম সবুজ হবে। কম সবুজ মানে কি? পরিবেশের প্রতি কি হবে? এটা ক্ষতিকারক বেশি হবে। আচ্ছা, আর এখন দেখো স্যার যদি এটার উল্টাটা হয়, উল্টাটা কি? ধরো আমার যদি ই ফ্যাক্টরটা কমে যায়, যদি আমার ই ফ্যাক্টর কমে যায় তাহলে কি হবে? তাহলে দেখো যদি আমার ই ফ্যাক্টর কমে যায় তাহলে বর্জ্যের পরিমাণও কি হবে স্যার? কমে যাবে। সেই প্রক্রিয়াটা তত বেশি কি হবে? পরিবেশ বান্ধব হবে। আর সেটা হবে কেমন পরিমাণ সবুজ? সেটা হবে মাচ গ্রিনার বা বেশি সবুজ। লিখে নাও স্যার যে আমার ই ফ্যাক্টরের সাথে পরিবেশের কি সম্পর্ক। এই তথ্যগুলো লিখলাম না স্যার, তথ্যগুলো কিন্তু স্যার এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় এমসিকিউ আকারে ঘুরে পেঁচায় দেয় যে ই এর মান বেশি হলে কি হবে, ই এর মান কম হলে কি হবে। আচ্ছা, এই জিনিসটুকু কিন্তু স্যার একটু লিখে দেখি, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ কথাগুলা। এই কথাগুলা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্যার লেখা হয়েছে এটা? আচ্ছা, আশা করি সবার লেখা শেষ। এরপরে দেখো স্যার, এতক্ষণ তো আমরা বুঝলাম ইফেক্টর নিয়ে। এখন একটু করে বুঝি অ্যাটম ইকোনমি কি জিনিস বা অ্যাটম ইকোনমি বাড়লে কি হয়। দেখো দাঁড়াও, সরি। আচ্ছা, এখন দেখো তো স্যার আমার অ্যাটম ইকোনমি, দাঁড়াও সরি, এই যে স্যার আমার এখানে যে অ্যাটম ইকোনমি আছে, অ্যাটম ইকোনমি, এই জিনিসটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? দেখো স্যার, অ্যাটম ইকোনমি ডিপেন্ড করতেছে আমার কাঙ্ক্ষিত উৎপাদের মোলার ভর। তার মানে সে ডিপেন্ড করতেছে কিসের উপরে? উৎপাদের পরিমাণের উপরে। কিসের উপরে স্যার? উৎপাদের পরিমাণের উপরে। তার মানে যদি আমি বলতে পারি যে আমার অ্যাটম ইকোনমি বেড়ে গেছে, তার মানে বলতে পারবো আমার কাঙ্ক্ষিত উৎপাদ অর্থাৎ ডিজায়ার্ড প্রোডাক্টটা বেড়ে গেছে। তার মানে আমি যেটা কাঙ্ক্ষিত উৎপাদ চাচ্ছি সেই কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণটা বেড়ে গেছে। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে কি প্রক্রিয়াটা কি হবে? এটা হবে যে কি স্যার? অধিক সবুজ হবে। এটা প্রক্রিয়াটা কি হবে স্যার? অধিক সবুজ হবে। আর যদি এটার উল্টা হয়, উল্টাটা কি হবে স্যার? আমরা সবাই জানি, লিখে ফেলি এখন। যদি আমার অ্যাটম ইকোনমি কম হয় তাহলে কি হবে? অ্যাটম ইকোনমি যদি কমে যায় তাহলে আমার কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণও কমে যাবে এবং প্রক্রিয়াটা কি হবে স্যার? কম সবুজ হবে। লিখে ফেলি এটা, যদি আমার অ্যাটম ইকোনমি কমে যায় কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণও কমে যাবে এবং প্রক্রিয়াটা হবে কি স্যার? লেস গ্রিনার বা কম সবুজ। দ্বারা এটা হবে কি স্যার? কম পরিমাণের সবুজ হবে, এটা হবে লেস গ্রিনার। একটু লিখে নাও স্যার এই জিনিসটা।
আচ্ছা, একটা কোয়েশ্চেন এখন তোমাদের জিজ্ঞেস করে দেখি তোমরা এটা কে বলতে পারো। কোয়েশ্চেনটা লিখো তো, যদি ই ফ্যাক্টর উচ্চ হয়, যদি ই ফ্যাক্টর উচ্চ হয় তাহলে তাহলে প্রক্রিয়াটা অধিক সবুজ হয়। তাহলে প্রক্রিয়া অধিক সবুজ হয়। তাহলে প্রক্রিয়া অধিক সবুজ হয়। সাই দেখি বলো তো এটা কি সত্য নাকি মিথ্যা? দেখি একটু বলো প্রসেস, এটা কি সত্য নাকি মিথ্যা? মিথ্যা স্যার। এটা মিথ্যা, কারণ আমরা একটু আগে দেখছি এই ইফেক্টও যদি বেড়ে যায় তাহলে তো আমার বর্জ্য বেড়ে যাবে, আর বর্জ্য বেড়ে গেলে সেটা কি হবে? সেটা হবে আমার লেস গ্রিন আর কম সবুজ, তাহলে সেটা পরিবেশ বান্ধব হবেই না। তো এই ধরনের এমসিকিউ গুলো আসে আর কি পরীক্ষার মধ্যে, ঠিক আছে? তাহলে আমরা পারবো আশা করি এই ধরনের এমসিকিউ যদি আসে। তাহলে আসো এখন আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি। তো অনেকে বলতেছে যে ভাই এই যে আপনি পড়াইলেন যে অ্যাটম ইকোনমি পড়াইলেন, ইফেক্টর পড়াইলেন, কথাবার্তা বললেন, ভালো কথা বুঝলাম, তো ওগুলো রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন কোথায়? এগুলোর রিয়েল লাইফের অ্যাপ্লিকেশন কোথায়? তাহলে আসো তোমাকে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন দেখাই। একটা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হচ্ছে এরকম স্যার, দেখো আমরা কি করতে চাই, ধরো কথার কথা আমরা এখন একটা একটা প্রশ্ন লিখো স্যার, কোয়েশ্চেন লিখো। একটি কারখানায় একটি কারখানায় একটি কারখানায় ইথানল একটি কারখানায় ইথানল মানে কি? CH3CH2OH, এটাকে বলা হয় কি স্যার? ইথানল। একটি কারখানায় ইথানল প্রস্তুত করার জন্য ইথানল প্রস্তুত করার জন্য করার জন্য দুইটি প্রক্রিয়া ব্যবহার করা হয়। সেই দুইটা প্রক্রিয়া কি কি? দেখো স্যার, প্রক্রিয়া নাম্বার এক হচ্ছে কি, তারা এখানে রিঅ্যাকশনটা করে এভাবে যে CH3CH2Br প্লাস এটার সাথে হচ্ছে তোমার কি দাও, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এটার সাথে বিক্রিয়া করলে তৈরি হবে CH3CH2OH প্লাস NaBr। এটা হচ্ছে প্রক্রিয়া নাম্বার 1, অর্থাৎ তারা এখানে ইথানল প্রস্তুত করতেছে, কার সাথে বিক্রিয়া করে? সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে তারা কি করতেছে? ইথানল প্রস্তুত করতেছে। তো এখানে কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা? কাঙ্ক্ষিত উৎপাদ হচ্ছে আমার এইটা, যেটা নিচে মার্ক করতেছি, এটা হচ্ছে আমার কি স্যার? কাঙ্ক্ষিত উৎপাদ। এটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদ। আচ্ছা, এবার দেখো স্যার প্রক্রিয়া নাম্বার 2টা কি, তারা কিভাবে তৈরি করতেছে? প্রক্রিয়া নাম্বার 2 বলতেছে এখানে তারা কি করতেছে, এখানে তারা অ্যালকোহলটা বানাচ্ছে এভাবে যে CH2 CH2 ডাবল বন্ড CH2 প্লাস হচ্ছে H2O পানি, এটার সাথে বিক্রিয়া করে তারা এখানে তৈরি করতেছে CH3CH2OH। তাহলে এখন দেখো একটা ফ্যাক্টরির মধ্যে কি হচ্ছে, তারা ইথানল প্রস্তুত করতেছে। ইথানল প্রস্তুত করায় তারা দুইটা প্রক্রিয়া সম্পর্কে জানে বা তারা দুইটা প্রক্রিয়া ব্যবহার করে। প্রথম প্রক্রিয়া কি, এখানে তারা অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করে তৈরি করতেছে। আর সেকেন্ডে তারা কি করতেছে, দেখো সেকেন্ডে তারা ইথিনের সাথে পানির বিক্রিয়া করে কি তৈরি করতেছে? অ্যালকোহল তৈরি করতেছে। এটাকে আমরা জানি কি বলা হয়? ইথিন বলা হয়। অ্যালকিন এক ধরনের, তাই না? ডাবল বন্ড আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কি এরা যে এখানে দুইটা প্রক্রিয়া এখানে ফলো করতেছে, তো কোয়েশ্চেন হচ্ছে এখানে যে এই দুইটা প্রক্রিয়ার মধ্যে কোন প্রক্রিয়াটাতে করলে আমার পরিবেশ দূষণ কম হবে? বা কোয়েশ্চেন বলতেছে, দেখো কোয়েশ্চেন বলতেছে কি, কোয়েশ্চেন বলতেছে এদের মধ্যে, হ্যাঁ 2 নাম্বারটা ঠিক আছে, আমরা ম্যাথ করে দেখাইতে হবে। এখানে লিখতে হবে কি, এদের মধ্যে কোন প্রক্রিয়া অধিক সবুজ হবে স্ল্যাশ বলতে পারে পরিবেশ বান্ধব হবে।
এদের মধ্যে কোন প্রক্রিয়া অধিক সবুজ হবে কিংবা পরিবেশ বান্ধব হবে? এটাই হচ্ছে আমাদের সেই প্রশ্নটা। তাহলে আসো আমরা এটার আনসার করা শুরু করি। এটা একটা স্যার রিয়েল লাইফ প্রবলেম, বুঝছো? এগুলো হচ্ছে যে কি আমাদের বিভিন্ন টাইপের ফ্যাক্টরির মধ্যে এরকম ধরনের প্রবলেমগুলো কি স্যার উদ্ভূত হয়। তারা জানে যে কি একটা প্রোডাক্ট তৈরি করার জন্য আমার হাতে অনেক ধরনের অপশন থাকে। একটা প্রোডাক্ট তৈরি করার জন্য আমার হাতে অনেক ধরনের অপশন থাকে, কিন্তু আমি কোন অপশনটাকে চুজ করব? তো সাধারণত কি হয়, সাধারণত তারা ওই পদ্ধতিটা চুজ করে যেখানে খরচ কম। তারা ওই পদ্ধতি চুজ করে যেখানে কি স্যার খরচ কম। সাধারণত স্যার দেখা যায় প্রক্রিয়া একটাই বেশি ইউজ করা হয়, কারণ এখানে স্যার খরচ একটু কম হয়। কারণ কি এখানে হচ্ছে যে কি তোমার তেমন একটা টেম্পারেচার লাগে না, তাপমাত্রা দেওয়া লাগে না, জাস্ট অ্যালকাইল হ্যালাইড নিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে দিলে হয়ে যায়। কিন্তু এই প্রক্রিয়ায় একটু পরিমাণে তাপ দিতে হয়, এই প্রক্রিয়ায় তাপ দেওয়া লাগে এবং হচ্ছে যে কিছু খরচাপাতি আছে এটা প্রসেসিং এর জন্য। তাও দেখি আমরা যে কোনটা বেশি গ্রিনার হবে। তাহলে আসো স্যার আমরা শুরু করি। তো এটা আমি কেমনে করব স্যার? এটার হিন্টস দিই। এটা আমার বের করতে হবে কি, তুমি হিন্টস দিয়ে দিই। তুমি এখানে হয় কি বের করবা, এখানে হয় ই ফ্যাক্টর বের করবা, অথবা তুমি এখানে কি বের করবা, অ্যাটম ইকোনমি বের করবা। যে কোনো একটা বের করলে হয়, আমি দুইটাই দেখাই দিচ্ছি। আচ্ছা, তাহলে স্যার আমরা সলিউশনটা করে ফেলে আসো। প্রথমে আমি প্রক্রিয়া 1 নাম্বারকে দেখাই। প্রক্রিয়া 1 নাম্বারে কি বলে, CH3 CH2 Br প্লাস কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে বিক্রিয়া করে তৈরি করতেছে আমার অ্যালকোহল আর হচ্ছে কি NaBr। এই যে আমার CH3 CH2OH প্লাস হচ্ছে কি NaBr। তাহলে আসো এটার আণবিক ভর আমরা বের করি, যে এখানে আমার যে এটার আণবিক ভর হবে কত, 12 এটা হচ্ছে কত, এখানে হবে টোটাল, এইখানটা হবে কত, এখানে হবে টোটাল 46 অ্যালকোহল। আমার উৎপাদেরটা আমরা বের করব, বিক্রিয়ক দরকার নাই। আর NaBr হবে এখানে 23, সেটা কত, এটা 103 হবে এটা স্যার, এটা হবে 103 আণবিক ভর। আণবিক ভর না মোলার ভর বের করছে আর কি। দেখো স্যার এখানে কত মোল আছে, এখানে তো 1 মোল আছে, ঠিক আছে, এই জন্য। আর এই বিক্রিয়াগুলো তোমার কাছে পরীক্ষা হলে দেওয়া থাকবে, সমতা সহ তোমাকে এই এক্সাম হলে দেওয়া থাকবে। তাহলে আশা করি এটার জন্য আমরা কি বের করি, অ্যাটম ইকোনমি বের করে ফেলি। তাহলে অ্যাটম ইকোনমি কি হবে এটার জন্য বলো তো, উপরে হবে কি কাঙ্ক্ষিত উৎপাদের ভর। তো আমার কাঙ্ক্ষিত উৎপাদ কে, এই অ্যালকোহল কিনা বলো, তাহলে কত হবে 46 ডিভাইডেড বাই কি লিখতে হবে, ডিভাইড বাই লিখতে হবে আমার মোট উৎপাদের ভর। তাহলে মোট উৎপাদ কত, 46 প্লাস 103, তাহলে কি হবে 46 প্লাস 103। ওকে, এখন যেহেতু এটা একটা শতকরা, আমি যদি চাই এটাকে একটা অনুপাত, এটাকে আমি 100% করে ফেলতে পারি, একটা 100 গুণ করে। তাহলে এটা টোটাল হবে কত, একটু দেখো তো ক্যালকুলেটর বের করে। এটা আমার যতটুকু মনে পড়ে 46 103, এটা নিয়ারলি 31% হবে আর কি, প্রায় 31% প্রায় লিখতে পারো। একটু ক্যালকুলেশন করে দেখিও, এরকমই আসবে 30 পয়েন্ট সামথিং, 30.8। 42% আসছে। কত আসছে স্যার? 42.20। আচ্ছা, তাহলে তো আমার হিসাবে ভুল হয়েছে, 42.20%। আচ্ছা, তাহলে যা আসে আর কি ক্যালকুলেশন করে 42.20%। তাহলে আমি প্রক্রিয়া 1, তাহলে তুমি এটাকে লিখে ফেলো, এটার নাম কি অ্যাটম ইকোনমি 1 পেয়ে গেলাম আমরা। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা দেখব 2 নাম্বার, যে যেখানে আমার কি হচ্ছে, যেখানে আমার ডিরেক্ট ইথিন থেকে CH2 ডাবল বন্ড CH2 এর সাথে পানি যোগ করে কি তৈরি করতেছে, পানি যোগ করে ডিরেক্ট তারা এখানে তৈরি করে ফেলতেছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ ইথানল। এখন আমি এটার জন্য বের করে দেখি যে কত হয়। আমি তো জানি এটার আণবিক ভর কত, মানে মোলার ভর। স্যার আমারটা ভুল হয়েছিল। তাহলে কি স্যার আমারটাই ঠিক? স্যার হ্যাঁ, আমারটা ঠিক ছিল। কত আসছে আনসার? স্যার 37. 30.87। তো ঠিক আছে তো, তাইলে আমি বলি কি রে, জি। রোজা রেখে কোনো ভুল করলাম নি যে হিসাব নিকাশ করতে গিয়েছে, যাক প্যারা নাই। এই প্রায় 31% আর কি, হ্যান্ড ক্যালকুলেশনে যা আসছে আমার, তোমরা তো ক্যালকুলেশন করছো, এসে যাক। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখন আমরা কি করব, অ্যাটম ইকোনমি 2 নাম্বারটা বের করব, A2, এটা আমরা বের করে ফেলি। আচ্ছা, তাহলে এখন দেখো কথা স্যার, বাড়তেছে। আচ্ছা কথা আশা করি ঠিক হয়ে যাবে এখন। এখন আমরা বের করব স্যার অ্যাটম ইকোনমি 2। তাহলে এটা কেমনে বের করব, আবারও সেম টু সেম
উপরে হবে কাঙ্ক্ষিত উৎপাদ। এখানে দেখো স্যার কাঙ্ক্ষিত উৎপাদ কত স্যার? কাঙ্ক্ষিত উৎপাদের ভর হচ্ছে 46 আর মোট উৎপাদের ভর কত? এখানে কিন্তু সাথে আর কোনো কিছু নাই, এখানে কিন্তু সাথে আর কোনো কিছু নাই, তাহলে ডিভাইড বাই কত হবে? 46 ইন্টু কত হবে? 100%। তাহলে দেখো তো কত হচ্ছে, কাটাকাটি গিয়ে আনসার আসতেছে 100%। তাহলে আমি দেখেই বুঝতেছি এখান থেকে যে আমার অ্যাটম ইকোনমি 2 ইজ গ্রেটার দেন কি স্যার? অ্যাটম ইকোনমি 1। তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি এখান থেকে কমেন্ট আউট করতে পারি 2 নং প্রক্রিয়া বেশি সবুজ, বা 2 নং প্রক্রিয়া অধিক পরিবেশ বান্ধব। 2 নং প্রক্রিয়া অধিক পরিবেশ বান্ধব, সরি, অধিক পরিবেশ বান্ধব। ওকে, তাহলে আমরা লিখে নিলাম এই জিনিসটা। স্যার এতটুকু পর্যন্ত বুঝতে পারছি কিনা বলো সবাই? এখন দেখো স্যার, তোমরা কিন্তু চাইলে এইটাকে আরেকভাবে করতে পারতা। সেটা কিভাবে? তোমরা চাইলে এটাকে কি বলে, তোমরা চাইলে এখানে এই প্রবলেমটা করতে পারতা ইফেক্টর দ্বারা। ইফেক্টর দ্বারা কি বোঝায়? এখানে হচ্ছে যে কি আমার টোটাল বর্জ্য ডিভাইড বাই কি মোট উৎপাদ, টোটাল বর্জ্য ডিভাইড বাই কি স্যার? মোট উৎপাদ। তোমরা চাইলে এই প্রসেস দিয়েও করতে পারতা। তাহলে আমরা ইফেক্টর দিয়ে আরেকটা ম্যাথ করবো স্যার একটু পরে। তাহলে আসো স্যার একটা ম্যাথ আমরা এখানে দেখে ফেলি, ওই যে আমার আগের প্রবলেমটা। স্যার 2 নাম্বার দিয়ে ম্যাথ লিখো স্যার। এখন আমরা সেকেন্ড প্রবলেম দেখবো, সেটা কি? এখন আমি কি করবো স্যার? দেখো, ওই ক্যালসিয়াম কার্বনেটকে আমি হিট দেব। হিট দেওয়ার ফলে সেটা ডিকম্পোজ হবে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডে। তো কোয়েশ্চেন বলতেছে এই বিক্রিয়ায় ইফেক্টর কিরূপ হবে? এই বিক্রিয়ায় ইফেক্টর কিরূপ হবে? তাহলে আসো এটা আমরা আনসার করা শুরু করি। তো আমরা তো জানি সূত্র, কি জানি? আমরা জানি ইফেক্টর সমান সমান, কি? বর্জ্যের ভর ডিভাইড বাই কি মোট উৎপাদ। বর্জ্যের ভর ডিভাইড বাই কি মোট উৎপাদ। এটা আমরা জানি কিনা বলো? ইনটু সাথে একটা 100% দিয়ে দিলা। আচ্ছা, তাহলে এখন দেখো তো স্যার, এখানে বর্জ্য হচ্ছে কে আর কাঙ্ক্ষিত উৎপাদ কে, এটা তোমার বুঝতে হবে। আমি জানি এই বিক্রিয়া থেকে তো আমি স্বাভাবিক, আমি তো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে চাইবো না। আমি চাইবো কি এই বিক্রিয়া থেকে কি উৎপন্ন হোক? আমি চাইবো এই বিক্রিয়া থেকে আমার ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হোক, এটা তো আমি চাইবো। তাহলে ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত উৎপাদ। এই যে জাঁড়ার বাড়ি কার্বন ডাইঅক্সাইড, এই বেটাই হচ্ছে যে কি আমার, এটাই হচ্ছে যে কি আমার বর্জ্য। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের ভর আমরা লিখে দেবো। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভর কত হবে স্যার? 44 হবে কিনা বলো? ডিভাইডেড বাই এখানে কত হবে স্যার? এখানে হবে 44 প্লাস 56। তাহলে কত হচ্ছে স্যার? দেখো এখানে 44 ডিভাইড বাই কত? 100 ইন্টু কত পার্সেন্ট? 100%। কাটাকাটি করলে কত হয়? 44%। তাহলে এই বিক্রিয়ায় ইফেক্টর হচ্ছে কত স্যার? 44%, যেটা আসলে স্যার খুবই খারাপ। সাধারণত স্যার ইফেক্টরের একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে কি যে কোনো একটা কেমিক্যাল প্রসেসে ইফেক্টরের একটা রেঞ্জ আছে। সেই ইফেক্টরের রেঞ্জটা লিখে নাও স্যার। সেটা হচ্ছে কি? স্যার কি বলছিলেন তো আবার বলুন তো, বুঝতেছি না, এখানে কথা ভেঙে ভেঙে আসতেছে স্যার। আচ্ছা, তোমার কথা আমার ক্লিয়ার আসতেছে, খুব সম্ভবত তোমার ইন্টারনেট প্রবলেম। আচ্ছা, রেকর্ড দেখে নিও, আমি আরেকবার বলতেছি। দেখো স্যার, এখানে বলতেছি ইফেক্টরের আমার হিসাব নিকাশ করলাম আর কি। বর্জ্য হচ্ছে কে? কার্বন ডাইঅক্সাইড, তার ভর হচ্ছে কত? 44। ওকে, ডিভাইডেড বাই হচ্ছে মোট উৎপাদকে। ওইটা বুঝছি ওইটা সমাধানটা বুঝছি। এরপর একটা ইফেক্টরের, আচ্ছা হ্যাঁ, ইফেক্টরের মানে লেখার সময় কি বলছিলেন ওইটা আচ্ছা, বলতেছি। তো বলতেছি ইফেক্টরের একটা রেঞ্জ আছে, একটা সীমা আছে, যে কতটুক পর্যন্ত হলে ইফেক্টরটা ভালো হয়। সেটা হচ্ছে একটু লিখো স্যার। সেটা হচ্ছে সাধারণত ইফেক্টরের এই মানটা তোমার হচ্ছে যে কত, আমার মোটামুটি 10% থেকে বেশি, এবং হচ্ছে যে কত 25%-এর কম। এই রেঞ্জের মধ্যে সাধারণত ইফেক্টরটা রাখতে পারলে ভালো। এটা হচ্ছে যে কি স্যার? ভালো ইফেক্টরের লক্ষণ। এটা হচ্ছে কি স্যার? এটা হচ্ছে ভালো ইফেক্টরের লক্ষণ। এটা হচ্ছে ভালো ইফেক্টরের লক্ষণ, যে আমার অ্যাটম ইকোনমিটা 10 থেকে 25%-এর মধ্যে রাখা। কেউ কেউ বলছে 10 থেকে 20%-এর মধ্যে রাখা। কি ঘুরে ফিরে 5% এদিক ওদিক হয়। এটাই হচ্ছে যে কি আমার একটা ভালো ইফেক্টরের লক্ষণ।
আচ্ছা, তাইলে আসো, এতটুকু পর্যন্ত হয়ে গেছে। এখন তাইলে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই, এই হোমওয়ার্কটা তোমরা করবা। একটা হোমওয়ার্ক তোমরা লিখো। হোমওয়ার্কটা হচ্ছে এটা, যে এখানে CH2 ডাবল বন্ড দাঁড়াও, CH2 ডাবল বন্ড CH, এরপরে CH2Cl প্লাস H2O, এটার ক্লোরোপিক্রিন, এটার আদ্র বিশ্লেষণ করলে কি কি তৈরি হবে? CHO, এটা তৈরি হবে CH2 ডাবল বন্ড CH, এখানে হবে CH2OH প্লাস তৈরি হবে HCl। আচ্ছা, তাহলে এখন তোমাকে বলে দিচ্ছি, এখানে HCl হচ্ছে কি, HCl না, এখানে বলে দিই এই বেটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ। এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত উৎপাদ। তো তোমাকে কোয়েশ্চেন বললাম, এখানে কোয়েশ্চেনটা বললাম সেটা হচ্ছে যে কি, যে বিক্রিয়ার ইফেক্টর কত। কোয়েশ্চেনটা লিখো, কোয়েশ্চেনটা হচ্ছে কি, বিক্রিয়ার ইফেক্টর কত। আচ্ছা, আচ্ছা, এখন তাইলে আমরা ফেরত যাই আমাদের প্রথম পৃষ্ঠায়। তো এতক্ষণ ধরে আমরা 2 নাম্বার নীতি পর্যন্ত পড়ছি, যে আমার প্রথম নীতি পড়ছি যে বর্জ্য পদার্থ রোধকরণ, তার মানে এটা হচ্ছে কি ইফেক্টরের কথা বলছিল, এটা বলছিল অ্যাটম ইকোনমির কথা। এখন আমরা বাদ বাকি নিয়মগুলো একটু একটু করে মুখে মুখে বলে বলে চলে যাই। এখন দেখো স্যার 3 নম্বরে কি বলতেছে, 3 নম্বরে বলতেছে ন্যূনতম ঝুঁকি পদ্ধতি ব্যবহার। 3 নম্বরে বলতেছে কি, ন্যূনতম ঝুঁকি পদ্ধতির ব্যবহার। এটা মানে কি বোঝাচ্ছে দেখো, দাঁড়াও মুছে ফেলে এগুলা। সরি, আচ্ছা, তো এখন আমরা 3 নাম্বারটা একটু ব্যাখ্যা করার ট্রাই করি যে এখানে কি বলতেছে অ্যাকচুয়ালি। 3 নাম্বারটাতে অ্যাকচুয়ালি কি বলতেছে, এখানে বলতেছে ন্যূনতম ঝুঁকির ব্যবহার করতে হবে। এখানে ঝুঁকি মানে কি বুঝাচ্ছে, ঝুঁকি মানে বুঝাচ্ছে আমার এখান থেকে সব সময় কম পরিমাণ, এখান থেকে কম পরিমাণ দূষক, যেটা হচ্ছে ক্ষতিকারক দূষক, সে কম পরিমাণ ক্ষতিকারক দূষকটা কি করতে হবে, উৎপন্ন করতে হবে। যেমন একটু আগে একটু করে দেখাই তোমাদেরকে, এই যে আমাদের অ্যালকোহল প্রস্তুতি, আমি একটু আগে দেখালাম না স্যার অ্যালকোহলের প্রস্তুতি। দেখো স্যার অ্যালকোহল প্রস্তুতির মধ্যে আমরা কি করি, আমি তোমাকে দেখাইছিলাম CH2 ডাবল বন্ড CH2 এর সাথে পানি উৎপন্ন করছিলাম, এবং দেখা গেছে যে কি আমার সুন্দর মতো এখান থেকে অ্যালকোহলটা কি হয়ে গেছিল, প্রস্তুত হয়ে গেছিল। এবং এটার অ্যাটম ইকোনমি ছিল কত পার্সেন্ট, 100%। অর্থাৎ এটা কি ছিল, এটা ছিল মোস্ট আমার পরিবেশের জন্য কি স্যার, বেশি বেশি এটা কি মানে ইফেক্টিভ পরিবেশের জন্য। কিন্তু এই এটাকে যদি আমি কি দিয়ে তৈরি করতাম, এটাকে যদি আমি এভাবে তৈরি করতাম, ধরো নেক্সট পেজে গিয়ে বুঝাই, এগুলো অর্গানিক কেমিস্ট্রি তোমরা পড়বা। ধরো CH2 ডাবল বন্ড CH, এখানে ধরো হচ্ছে যে কত হয়েছে, CH3 হয়েছে, প্লাস ধরো হচ্ছে কি আমি ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করলাম, তাহলে এখানে হয়ে যাবে ক্লোরিনের সাথে সংযোজন বিক্রিয়া CH2 CH CH2 Cl প্লাস হবে HCl। দেখো স্যার এখানে একটা HCl উৎপন্ন হচ্ছে। এরপরে দেখো স্যার আমি কি করতেছি, এটাকে জাস্ট দেখে দেখে যাও, CH2 ডাবল বন্ড CH, এখানে হচ্ছে কত CH2Cl, এটারে যদি আমি আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে আমার উৎপন্ন হবে CH2 ডাবল বন্ড CH CH2OH। তো এখন দেখো স্যার এই প্রক্রিয়া যদি আমি অ্যালকোহলটা প্রস্তুত করতে চাই, আমার কিন্তু স্যার এখানে কি তৈরি হয়ে যাচ্ছে, এখানে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে। তো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা কিন্তু আমার কোনো কাজে লাগতেছে না, সাথে আবার এটার সাথে তৈরি হচ্ছে NaCl, এটাও আমার কোনো কি কাজে লাগতেছে না, কোনো কাজে লাগতেছে না। আর HCl এটা কিন্তু আরো বলতে গেলে আমার ঝুঁকি তৈরি করতেছে, এটা কিন্তু আমার কি তৈরি করতেছে, কথা বাজতেছে। আচ্ছা আচ্ছা কথা আটকাচ্ছে, আচ্ছা তাহলে একটু ওয়েট করো। আচ্ছা স্যার, তাহলে এখানে দেখো স্যার এখানে কি তৈরি হচ্ছে, স্যার আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে, যেটা কি স্যার, যেটা হচ্ছে যে কি আমার পরিবেশের জন্য ক্ষতিকারক, এবং আমার বিক্রিয়ার যারা যারা ওখানে লোকজন থাকবে তাদের জন্য কি স্যার ক্ষতিকারক। তাহলে এই পদ্ধতিতে আমার
ইউজ করা যাবে না, এটাই বলতেছে আর কি, যে আমার এমন পদ্ধতি চুজ করতে হবে, এমন পদ্ধতি চুজ করতে হবে যে পদ্ধতিতে আমার কি কম থাকে স্যার, যে পদ্ধতিতে আমার রিস্কটা কম থাকবে, এটাই বলতেছে এখানে। এরপর দেখো স্যার আমার 4 নাম্বার কথা কি বলতেছে, 4 নাম্বার বলতেছে এখানে নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। তো এখানে স্যার আমরা যে জিনিসটা বুঝতেছি নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা দিয়ে, যে হচ্ছে যে কি আমার এখানে কোন একটা বিক্রিয়া করানোর জন্য স্যার কি কি লাগে, দেখো স্যার কোন একটা বিক্রিয়া করানোর জন্য প্রথমে আমার লাগে কি স্যার, বিক্রিয়ক। এই বিক্রিয়কের সাথে একটা জিনিস যোগ করতে হয়, তাকে আমরা কি বলি, বিকারক। বিক্রিয়কের সাথে বিকারক বিক্রিয়া করলে তৈরি হয় আমার কি, উৎপাদ। তো এই বিক্রিয়কটা বিকারকের সাথে বিক্রিয়া করে একটা পানির মতো জিনিসের মধ্যে থাকে, যেটাকে আমরা কি বলি স্যার, দ্রাবক বলি। যেমন স্যার তুমি যদি কোনো একটা শরবত বানাতে চাও স্যার, তোমার সেখানে কি লাগবে, মাস্ট পানি লাগবে কিনা বলো, এটা মাস্ট। এই জন্য ঠিক সেম ভাবে কিছু কিছু কেমিক্যাল রিয়েকশন আছে, যে রিয়েকশনগুলোর মধ্যে কি লাগে স্যার, এরকম পানির মতো আমার কিছু দ্রাবক লাগে, পানির মতো কি লাগে স্যার, দ্রাবক লাগে, বাট সেটা সবসময় পানি হয় এমন কিন্তু না। তো আমার কোনো একটা বিক্রিয়া করানোর জন্য, ঠিক যেমন শরবত বানানোর জন্য পানি হচ্ছে ম্যান্ডেটরি, মানে অবশ্যই লাগে, ঠিক কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো করানোর জন্য আমার মাস্ট কিছু দ্রাবক ইউজ করতে হয়। তো এখানের মধ্যে দেখো স্যার বলতেছে নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা। তো আমি হচ্ছে যে কি এটা দিয়ে এটা দিয়ে হচ্ছে যে কি 4 এবং 5 দুইটাই ব্যাখ্যা হয়ে যাবে, 4 এবং 5। হ্যাঁ, তো 5 নাম্বার বলছে নিরাপদ দ্রাবক ব্যবহার। তো আমি এখানে যে দ্রাবকটা ইউজ করব, এই দ্রাবকটা আমার ইউজ করতে হবে কি স্যার, কম ক্ষতিকারক দ্রাবকটা ইউজ করতে হবে, এটাই বলতেছে। এটা বলতেছে আমার কম ক্ষতিকারক দ্রাবকটা ইউজ করতে হবে। আর বলতেছে কি এখানে আমি যে বিক্রিয়কটা ইউজ করতেছি, এই বিক্রিয়কটা হইতে হবে কি স্যার, কম ক্ষতিকারক, আর কিছুই না। বিক্রিয়টা হইতে হবে আমার কম ক্ষতিকারক, এবং যে দ্রাবকটা আমি ইউজ করব সেটা হইতে হবে আমার কম ক্ষতিকারক। কারণ কি, কারণ এগুলো হচ্ছে যে কি যেখানে উৎপন্ন হবে এই বিক্রিয়া বিকারক, অর্থাৎ যে সমস্ত হচ্ছে যে কি আমার ইন্ডাস্ট্রিতে, সেই ইন্ডাস্ট্রিতে আমার কিছু মানুষ আছে কিনা বলো। হ্যাঁ, তো এখন যদি আমি এখানে ক্ষতিকারক কেমিক্যাল বা ক্ষতিকারক দ্রাবক ইউজ করি, এখানকার আমার যারা কর্মচারী আছে বা যারা জব করে, তাদের স্বাস্থ্যের কি থাকতে পারে স্যার, ঝুঁকি থাকতে পারে, তাদের স্বাস্থ্যের কি থাকবে স্যার, ঝুঁকি থাকবে। এই জন্য আমার নিরাপদের কেমিক্যালটা ইউজ করতে হবে, আর নিরাপদের দ্রাবকটাও ইউজ করতে হবে। এগুলো জাস্ট কথা ভেঙে ভেঙে বলা আর কি, আর কিছুই না, বই রিডিং পড়লে পারবা। এরপর দেখো স্যার এখানে বলতেছে কি বিক্রিয়ার শক্তি দক্ষতা পরিকল্পনা, বিক্রিয়ার মানে কি বলতাম, তো এটাতে অ্যাকচুয়ালি কি করা হয়, এটাতে হচ্ছে যে কি আমার ট্রাই করা হয়, দাঁড়াও 6 নাম্বার, এই 6 নাম্বারে আমার অ্যাকচুয়ালি ট্রাই করা হয় কম শক্তি ইউজ করে কিভাবে আমি বিক্রিয়াটা কি করতে পারি, বিক্রিয়াটা আমি সম্পন্ন করতে পারি। কারণ শক্তি যত কম ইউজ হবে, শক্তি আমার যত কম ইউজ হবে, এন্ট্রপিও তত কম হবে, এন্ট্রপিও তত কি হবে স্যার, তত কম হবে। তো এই এন্ট্রপি জিনিসটা কি, এটা তোমরা হচ্ছে যে কি ফিজিক্সের মধ্যে যখন সেকেন্ড পেপার পড়বা, তাপগতিবিদ্যায়, বুঝি নাই স্যার? হ্যালো, এন্ট্রপি মানে কি? হ্যাঁ এটা তো বলতেছি যে এই এন্ট্রপি জিনিসটা তোমরা পড়বা যখন হচ্ছে যে কি ফিজিক্সের সেকেন্ড পেপার তোমরা পড়বা, তখন এই স্যার এন্ট্রপি সম্পর্কে বন্ধ বুঝবা। হয়েছে। এই আর কি, থাক এটা আপাতত আমরা না বলি, জাস্ট এটা মনে রাখো যে 6 নম্বরে কি বলতেছে, যে বিক্রিয়া শক্তি দক্ষতা, অর্থাৎ আমার শক্তিটাকে সেখানে কি করতে হবে স্যার, কম পরিমাণে ইউজ করতে হবে, আমার যত কম শক্তি ইউজ করা যায়, এটাই হচ্ছে এখানে বলছে। এরপর দেখো স্যার আমার এখানে 7 নম্বরে কি বলতেছে, 7 নম্বরে বলতেছে কি নবায়নযোগ্য কাঁচামাল ইউজ করা, এটা তো অবশ্যই। আমার বর্তমান যুগে হচ্ছে যে কি, বর্তমান যুগে আমার চলতেছে কি, সংকট চলতেছে, এই সংকটের মধ্যে আমাদের কি করতে হবে স্যার, আমাদের এমন এমন সোর্সগুলো ইউজ করতে হবে, যেই সোর্সগুলো আমরা কি করতে পারবো, যেগুলোকে আমরা বারবার কি করতে পারবো স্যার, ইউজ করতে পারবো। তাইলে আমার জন্য কি হবে, তাইলে আমার প্রথমত টাকাও বাঁচবে, আর দ্বিতীয়ত হচ্ছে কি স্যার, সম্পদের যেটা অপচয়, সেই সম্পদের অপচয়টা কি হবে, কম রোধ হবে। আর সম্পদের যদি কম অপচয় রোধ হয়, প্রক্রিয়াটা কি হবে স্যার, প্রক্রিয়াটা হবে আমার অধিক গ্রিন। ডিস্টার্ব করতেছে মনে হয়। হ্যাঁ স্যার, তোমাদের ওখানে একটু নেট প্রবলেম করতেছে, আমার এখানে তোমাদের কথা সব স্পষ্ট শোনা যাচ্ছে। ও সাদিয়াতে জিজ্ঞেস করুন তো, নেট ডিস্টার্ব করতেছে নাকি? আচ্ছা আচ্ছা, সাদিয়া তো নাই, এখানে আছে তিশা আছে। তিশা তোমার নেট ডিস্টার্ব করতেছে স্যার?
No, sir. আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের ওখানে একটু প্রবলেম হচ্ছে আর কি স্যার। আচ্ছা প্যারা নেই, রেকর্ড ওয়াইফাই চলে গেছে জন্য হ্যাঁ কারেন্ট নেই। আমার এখানেও সেম প্রবলেম, ওয়াইফাই চলে গেছে, খুব বাজে অবস্থা, কারেন্ট চলে গেল, মানে একই টাইমে গেছে কারেন্ট সবখানে। আচ্ছা যাক, অনলাইনে করে নিতে হবে। হ্যাঁ তাহলে এখন দেখো স্যার 7 নাম্বার পড়লাম, শেষ আমাদের পড়া 2 মিনিট লাগবে, জাস্ট এগুলো হালকা হালকা মুখে ব্যাখ্যা করতেছি। এরপরে দেখো স্যার 8 নাম্বার কি বলতেছে, 8 নাম্বার বলতেছে আমার ন্যূনতম উপজাতক অর্থাৎ মিনিমাইজ ডেরিভেটিভ। এটা মানে কি জানো স্যার, দেখো তো আমরা যখন হচ্ছে যে কি রিঅ্যাকশন গুলো করতেছি, আমরা দেখো স্যার আমরা যখন রিঅ্যাকশন গুলো করতেছি আমার কি কি তৈরি হয়, আমরা যখন বিক্রিয়ক প্লাস হচ্ছে যে কি বিকারক সাথে কি তৈরি হয়, আমার উৎপাদ তৈরি হয় কিনা বলে, একটাকে বলতেছি উৎপাদ 1, একটা হচ্ছে কি আমার উৎপাদ 2। তো উৎপাদ 1 কে ধর আমি বলতেছি কি উৎপাদ, কাঙ্ক্ষিত উৎপাদ, এটা হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত উৎপাদ। তাহলে অপর উৎপাদকে আমি কি বলতে পারি, এই অপর উৎপাদকে আমি দুইটা কথা বলতে পারি, একটা বলতে পারি আমি বর্জ্য বলতে পারি, অথবা বলতে পারি কি স্যার বাই প্রোডাক্ট, কি বলতে পারি বাই প্রোডাক্ট। তো এই বাই প্রোডাক্টের শুদ্ধ বাংলা হচ্ছে কি, বাই প্রোডাক্টের শুদ্ধ বাংলা হচ্ছে যে কি উপজাতক, এটার বলা হচ্ছে কি উপজাতক। এখন তুমি বলো স্যার কোন একটা রিঅ্যাকশন যদি আমি করি, এটা 8 নাম্বার না, হ্যাঁ আমি এটা 8 নাম্বারের ব্যাখ্যা, আমি যদি কোনো একটা রিঅ্যাকশন করি তুমি সব সময় চাইবা যেন কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণটা বেশি হোক, তুমি চাইবা বর্জ্যের পরিমাণটা কি হয় কম হয়। তাহলে যে কথা বর্জ্যের জন্য প্রযোজ্য সেটা হচ্ছে যে কি আমার উপজাতকের জন্য প্রযোজ্য, অর্থাৎ আমি চাইবো সব সময় যেন আমার উপজাতকটা কম উৎপন্ন হয় আর কাঙ্ক্ষিত উৎপাদ যেন কি হয় স্যার বেশি উৎপন্ন হয়। এই কথাটাই 8 নাম্বারে বলছে যে মিনিমাইজ দ্য ডেরিভেটিভস, বা হচ্ছে যে কি ওই ন্যূনতম উপজাতক, এটা আর কি মিনিমাইজ ডেরিভেটিভ। এরপর দেখো স্যার আবার এখানে বলতেছে কি 9 নাম্বারে বলতেছে কি স্যার প্রভাবক প্রয়োগ, 9 নাম্বার বলতেছে কি স্যার প্রভাবক প্রয়োগ। তো প্রভাবক প্রয়োগ করলে কি হয়, আমার বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, বিক্রিয়ার গতি কি হয় স্যার বৃদ্ধি পায়, ফলে আমার বিক্রিয়ার গতি যদি বৃদ্ধি পায় তাহলে আমি অল্প সময়ে বেশি বেশি উৎপাদ পাবো, ওই বিক্রিয়াটা আমার বেশি ইকোনমিক্যাল হবে। এরপরে দেখো স্যার 10 নম্বরে বলতেছে কি প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, ডিজাইন ফর বায়োডিগ্রেডেশন। তো এই জিনিসটা কি বলছে দেখো স্যার প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা। এখন স্যার তোমরা খেয়াল করছো যে আমাদের যেটা পলিথিন আছে, পলিথিনগুলো কিন্তু কি হয় না, পলিথিন কিন্তু আমার মাটিতে যদি আমি দিয়ে দিই সেটা কিন্তু একদমই কি হয় না মাটির সাথে মিক্স হয় না। বাট রিসেন্টলি কিছু বায়ো পলিথিন বের করছে, যেগুলো হচ্ছে যে কি মাটির মধ্যে রেখে দিলে মিনিমাম অনেকে দেখা গেছে 15 থেকে তোমার হচ্ছে যে কত 45 দিনের ভিতর, 15 থেকে 45 দিনের ভিতর তারা কি হয়ে যায় মাটির সাথে মিশে যায়। তো এখানেও সেম টু সেম কথা বলছে যে প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা, অর্থাৎ আমি যে উৎপাদটা তৈরি করতেছি বা আমি যে প্রোডাক্টটা তৈরি করতেছি যে পলিথিন, এই পলিথিনটা কি করতে হবে স্যার, এই পলিথিনটা যেন আমার প্রকৃতির সাথে মিশে যায়, এই পলিথিনটা যেন আমার মাটির সাথে মিশে যায়, এটার আমার কি করতে হবে এভাবে ডিজাইন করতে হবে, এটা এখানে 10 নম্বরে বলছে। এরপর দেখো স্যার 11 নম্বরে কি বলতেছে, 11 নম্বরে বলতেছে যথা সময়ে দূষণ নিয়ন্ত্রণ। তো এটা তো ভাই ইজি পিজি জিনিস, এটা মানে কি হবে স্যার যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ মানে কি আমার হচ্ছে যে কি যে পরিমাণ বর্জ্য উৎপন্ন হবে, আমার কোনো একটা রিঅ্যাকশনে যে পরিমাণ বর্জ্য উৎপন্ন হবে, তো আমার বর্জ্য যেন বেশি উৎপন্ন না হয় সেদিকে আমার খেয়াল রাখতে হবে। তো আমি যদি ধরো একটা ইন্ডাস্ট্রির মালিক, তো আমার কি করতে হবে এই বর্জ্যে যেন বেশি পরিমাণ মানে বেশি যেন কি করতে পারে, বেশি যেন উৎপন্ন হতে না পারে, সেজন্য আমার কিছু স্টেপ নিতে হতে পারে। সে স্টেপগুলো কি কি, সে স্টেপগুলো হচ্ছে যে কি প্রথম স্টেপ হচ্ছে যে কি আমার বর্জ্য যখন উৎপন্ন হবে প্রথম আমি কি করব বর্জ্যটা কি করে ফেলবো অপসারণ করে ফেলবো, এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড আমি কি করতে পারি, সেকেন্ড আমি সে করতে পারি সেই বর্জ্যকে কি করতে পারি, সে বর্জ্যকে বিক্রিয়ায় কি করতে পারি আমি ঢুকাই ফেলতে পারি, বিক্রিয়ায় প্রবেশ করানো। আরেকটা মেকানিজম কি হইতে পারে, আমি সেই বর্জ্যকে কি করতে পারি, সে বর্জ্যকে অপর বিক্রিয়া কি করাইলাম, অপর বিক্রিয়ায় নিয়ে গেলাম। তো মোটামুটি এরকম অনেক ধরনের মেকানিজম আছে, যে মেকানিজমের মাধ্যমে আমরা কি করতে পারি স্যার 11 নম্বরের যথাসময়ে দূষণটা নিয়ন্ত্রণ করতে পারি আর কি। হ্যাঁ এই নিয়ন্ত্রণ করার এগুলো জাস্ট কয়েকটা মেথড, আরো অনেকগুলো মেথড থাকতে পারে, এগুলো জাস্ট আমাদের কয়েকটা পসিবল মেথড আর কি। হ্যাঁ যে প্রথমত কি করে ফেললাম বর্জ্যটাকে অপসারণ করে ফেললাম, সেকেন্ড হচ্ছে কি বর্জ্যটাকে আমরা আমার সেম রিঅ্যাকশনে প্রবেশ করাই ফেললাম, অথবা আরেকটা কাজ করতে পারি বর্জ্যটাকে আমরা আরেকটা রিঅ্যাকশনে প্রবেশ করাই ফেললাম, এই আর কি। এরপর হচ্ছে যে কি আমার লাস্ট কথা সেটা হচ্ছে কি
12 নাম্বার দুর্ঘটনা প্রতিরোধ, অর্থাৎ কি সাবধানের মাইন না, এটা বলতেছে আর কি, যে কোনো ধরনের দুর্ঘটনা হইতে পারে, এটা মাথায় রেখে সব সময় কি করো, সব সময় প্রস্তুত থাকো, এটাই বলতেছে আর কি। তাহলে ঠিক আছে স্যার, আজকের ক্লাসে দুটুকুই, মোটামুটি আমরা গ্রিন কেমিস্ট্রির নীতিগুলো পড়লাম, এটুকু থাকবে আমাদের ক্লাস। দেখা হবে নেক্সট ক্লাসে। আর যাদের একটু অসুবিধা হচ্ছে স্যার, একটু রেকর্ডটা দেখে নিও, আশা করি রেকর্ডে ভালো করে বুঝতে পারবা।